ব্যাংক পেয়ারের অ্যাকাউন্টে চলে যাবে ইনস্ট্যান্ট। এটা আমরা শুরু করেছি এবং একই আদলে আমরা ইনকাম ট্যাক্স যে ফেরত যেগুলো হবে সেগুলো আমরা সরাসরি ট্যাক্স পেয়ারদের অ্যাকাউন্টে ফেরত দিয়ে দিব এবং সেই ব্যবস্থা আমরা করব। এতে করে যেটা হবে যে ট্যাক্স পেয়ারও অনার্ড ফিল করবে যে রাষ্ট্র আমাদের ভুলে যায় না, রাষ্ট্র আমাদের সাথে আইনানুগভাবে ট্যাক্স নিচ্ছে, জুলুম করছে না। এই জায়গাটাতে আমাদের খুবই স্ট্রং থাকতে হবে দুই দিক থেকেই। আমাদের ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশনে যারা থাকবে তাদেরকে প্রতিটা পদক্ষেপে চিন্তা করতে হবে ট্যাক্স আদায় করার যে নৈতিক এবং পবিত্র খুবই ইম্পর্টেন্ট দায়িত্ব আমি পেয়েছি, সেই দায়িত্ব পালনকালে আমি যাতে কারো প্রতি জুলুম না করি। আবার আপনারা যারা ট্যাক্স প্র্যাকটিশনার আছেন এবং আমাদের সম্মানিত করদাতা আছেন, আপনাদেরও দায়িত্ব হচ্ছে আপনার কোনোভাবেই ট্যাক্স যাতে ফাঁকি না দেন। একটা জিনিস খেয়াল রাখতে হবে, ট্যাক্স হচ্ছে জনগণের হক। কারণ এই ট্যাক্সটা জমা হয় ট্রেজারিতে, সরকারের খাজানা থেকে, এবং সেই সরকারের টাকার মালিক দেশের 18 কোটি জনগণ। আপনি ট্যাক্স ফাঁকি দেওয়া মানে 18 কোটি জনগণকে ঠকিয়েছেন। একজন ব্যক্তিকে যদি আপনি ঠকান তাহলে আপনার যখন বোধোদয় হয় যে আমি একটা ভুল করেছি, সেই ব্যক্তির কাছে গিয়ে আপনি ক্ষমা চাইতে পারেন। সেই ব্যক্তি যদি মারা যায় তার জেনারেশনের কাছে আপনি ক্ষমা চাইতে পারেন। আপনি বলতে পারেন তোমার বাবার কাছে আমি এই বড় একটা অন্যায় করেছি, তোমার বাবার পক্ষে আমাকে মাফ করে দিল। কিন্তু আপনি যখন দেশের 18 কোটি জনগণকে ঠকাবেন, কতজনের কাছে আপনি মাফ চাইবেন? এটা কিন্তু আপনি মাফ পাবেন না। সে কারণেই বলছি এটা আমাদের নৈতিক দায়িত্ব, আপনাদেরও দায়িত্ব যে আইন আমরা করছি এই আইন কিন্তু জনগণ করছে। এটা একটা সোসাইটি, একটা পরিবার। আমরা যেমন একটা ছোট্ট পরিবারের 5 জন 6 জনের পরিবারে যেভাবে ফাইন্যান্সিয়াল বার্ডেনটা শেয়ার করতে, একটা রাষ্ট্র একটা বড় পরিবার, 18 কোটি মানুষের পরিবার, সেখানেও ফাইন্যান্সিয়াল বার্ডেনটা শেয়ার করার একটা ফান্ডামেন্টাল প্রিন্সিপাল আছে। সেটা হচ্ছে যার যতটুকু সামর্থ্য সে তত বেশি দিবে। পরিবারে যেমন বাবা রোজগার করে আর বাদ বাকিরা সবাই বাবার টাকায় চলে, এটাই ফান্ডামেন্টাল প্রিন্সিপাল। কারণ মা রোজগার করে না, ছেলে মেয়ে ভাই বোনেরা তারা সবাই স্কুল কলেজে পড়াশোনা করে, সুতরাং তারা কোনো কন্ট্রিবিউট করবে না ফ্যামিলিতে। একইভাবে রাষ্ট্রের 18 কোটি মানুষ সমানভাবে রোজগার করবে, কেউ অনেক বেশি রোজগার করবে, সে অনেক বেশি ট্যাক্স দেবে। যে তার চেয়ে কম রোজগার করবে সে কম ট্যাক্স দেবে। যে মোটে রোজগার করবে না সে কোনো ট্যাক্সই দেবে না, বরং সরকার তাকে দেবে। আনফর্চুনেটলি আমাদের দেশে আমরা এখনো সেই কালচারটা প্রতিষ্ঠা করতে পারি না। এই যে রাষ্ট্রটা আমাদের, এই দেশটা আমাদের, একে সুন্দরভাবে পরিচালনা করার জন্য যে অর্থের প্রয়োজন তার যোগান আমাদেরকে দিতে হবে। এবং আমরা যদি আয়ের চেয়ে ব্যয় বেশি করি, সেই ব্যয়ের বোঝাটা আমি আমার নেক্সট জেনারেশনের কাছে চাপিয়ে দিই। আমি তো ব্যক্তি জীবনে যেটা চাই সেটা হলো আমি যে লাইফ লিড করেছি আমার সন্তানরা যেন তার চেয়ে ডিসেন্ট লাইফ লিড করে, সে যেন কোনো দেনার জালে আটকা পড়ে না যায়। তাহলে আমি দেশ হিসেবে কেন আমার পরবর্তী জেনারেশনকে, আমার ছেলেগুলোদের, আমার নাতি নাতিদের উপরে কেন ওভার বার্ডেন রেখে দেবো? এই জেনারেশন ট্যাক্স কম দেবে, ভোগ বেশি করবে, এবং তার দায় নিতে হবে পরের জেনারেশন। এটাকে বলা হয় ইন্টার জেনারেশনাল ইনইকুইটি। সেটা তো আমরা অ্যালাউ করা উচিত না, কিন্তু আমরা করছি, দীর্ঘদিন ধরে করছি। আমাদের 52-53 বছর ধরে আমাদের আয়ের চেয়ে ব্যয় বেশি, আমাদের ডোমেস্টিক ঋণ অথবা বিদেশি ঋণ দিয়ে আমরা এটাকে কাভার করছি। আমাদেরকে এখন প্রচুর ঋণের সুদ দিতে হয়, প্রচুর পরিমাণে আমাদের ঋণের ইনস্টলমেন্ট দিতে হয়, এবং এটা স্যাচুরেশন পর্যায়ে চলে গেছে। এখন আমাদেরকে চোখ রাঙিয়ে আমাদেরকে যারা ঋণ দিয়েছে, আমাদের যারা ডেভেলপমেন্ট পার্টনার, তাদের হুকুম মতো আমাদের অনেক পলিসি গ্রহণ করতে হয়। কারণ তারা ভয় পায় আমরা যদি এনাফ রেভিনিউ জেনারেট করতে না পারি তাহলে তাদের ঋণ পরিশোধ করতে পারবো না। আমাদের ন্যাশনাল ক্লাবের সম্মানিত প্রেসিডেন্ট মহোদয় যেটা বললেন, ট্যাক্সের বার্ডেন বেশি হয়ে গেছে। 1% টার্ন ওভার ট্যাক্স, সত্য। মিনিমাম ট্যাক্স, টার্ন ওভার ট্যাক্স, এগুলো কোনোটাই ইনকাম ট্যাক্সের প্যাসিভ প্রিন্সিপাল হতে যায় না। ইনকাম ট্যাক্স পেমেন্ট হবে অন দ্য বেসিস অফ প্রফিটেবিলিটি। আমি প্রফিট করবো, আমি ট্যাক্স দেবো। আমার প্রফিট হয়নি, আমি যা ট্যাক্স দিয়েছি সব ফেরত দিয়ে দেবেন, অথবা আমাকে অ্যাডজাস্টমেন্টের সুযোগ দেবেন। আমাদের আনফর্চুনেটলি আমরা এগুলো
করতে পারি না অনেক 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 কারণ আছে। যেমন আজকে আমাদের উপস্থাপক মহোদয় বললেন যে একটা ভালো আইন ছিল, লোকজন যারা আগে ট্যাক্স দেয়নি তারা চাইলে তাদের বাড়ি, ফ্ল্যাট এগুলো স্কোয়ার ফিট বা স্কোয়ার মিটার নিয়ে ট্যাক্স দিতে পারতো। এই আইনটা উঠিয়ে দিয়েছেন। এটা আবার নতুন করে চালু করলে অনেক টাকা ট্যাক্স পাবে। খেয়াল করেন কিভাবে আপনি টাকা রোজগার করলেন, আপনি টাকা জমালেন, আপনি ফ্ল্যাট কিনলেন, অথচ আপনি এত বছর ধরে ট্যাক্স দিলেন না। এই কালচার কিভাবে আমরা তৈরি করলাম? যেই সোসাইটিতে এই ধরনের কালচার থাকে তার মানে কি উনি ওনার অ্যাকাউন্টস রং ক্যালকুলেট করেছেন। সেই অ্যাকাউন্টস আমাদের চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এবং আমাদের যারা ট্যাক্স প্র্যাকটিশনার আছে তারা জেনে শুনে সেটাকে এন্ডোর্স করেছেন। এই যখন অবস্থা হবে তখন স্বাভাবিকভাবেই আপনি অন্য রাস্তায় যাবেন, এবং এইসব গুলো হলো সেই সকল রোগের সিম্পটম। আমার যদি প্রত্যেক ট্যাক্স পেয়ার যদি তার যা যা ইনকাম হয় প্রতি বছর সেই টাকাটা ট্যাক্স দিতেন, এবং যা খরচ হয় বাকি টাকা উনি ওনার ওয়েলথ স্টেটমেন্টে ধীরে 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 অ্যাকোমোলেট করে পরে উনি জমি কিনতেন, ফ্যাক্টরি কিনতেন, ইলেকশন করতেন, যা কিছু করতেন, তাহলে তো আমাকে আর এই ধরনের আঁকা বাঁকা রাস্তা যেতে হতো না। সুতরাং এটা একটা কালেকটিভ ফেইলিউর। আমাদের ট্যাক্স অথরিটির তরফ থেকে যেমন আমরা ফেস করেছি, আবার আমাদের সার্বিকভাবে যাদেরকে সমাজ এবং দেশ অনেক বড় দায়িত্ব দিয়েছে, বিশ্ব দেশের জনগণ অনেক দায়িত্ব দিয়েছে, আমাদের আইন কানুনের মাধ্যমে যতগুলো সিদ্ধান্ত হয় এগুলো সবই হয় পার্লামেন্টে। পার্লামেন্টে থাকে হলো জনগণ। জনগণের 300 জন প্রতিনিধি মানেই এখানে 18 কোটি জনগণ থাকে। জনগণ কালেক্টিভলি ডিসিশন নিয়েছে এখানে আপনাকে এত টাকা ট্যাক্স দিতে হবে, আপনি সেটা কিভাবে ডিনাই করবেন? আপনার যদি এটাতে থাকে, দেমত থাকে, আপনি নানাভাবে অন্যরকম পরামর্শ দিতে পারেন, কিন্তু এটা আমরা ডিনাই বিকজ এটা জনগণ মিলে ঠিক করছে। এই সকল কারণে আমাদের আইনগুলো, ট্যাক্সের আইন বলেন, ভ্যাটের আইন বলেন, কাস্টম ডিউটি বলেন, পৃথিবীর কোনো দেশে একটা ডিউটি নেই। গত বছর আমি 3 দফা চিনির ডিউটি কমিয়েছি। আমি যখন জয়েন করি তখন আমি দেখেছি চিনি পার কেজি ডিউটি হচ্ছে 60 টাকা। এটা তো হওয়ার কথা। তার মানে আমরা কিন্তু যেই সব জায়গা থেকে ট্যাক্স রেভিনিউ পাওয়ার কথা, আবার ভিটিতে প্রচুর রেভিনিউ পাওয়ার কথা। আপনারা জানেন ভিটির আইনটা কিভাবে ডিস্টর্টেড হতে হতে শেষ পর্যন্ত ফেলে দিতে হবে। আবার 2012-তে আইন করলাম, সেই আইনটা কিন্তু আমরা এজেন্সি বাস্তবায়ন করতে পারলাম না। 7 বছর পর 2019-এ আবার সেই ল্যাংড়া করা আইন, টানা আইন চালু করলাম, এবং সেটা আমাদেরকে রেজাল্ট দিচ্ছে না। একইভাবে আমরা যেগুলো ডিজিটাইজেশন করতে গেলাম, ভ্যাটের ডিজিটাইজেশন করতে গেলাম, হলো না। ইনকাম ট্যাক্সের ডিজিটাইজেশন করলাম, হোঁচট খেলাম। এবং এই জায়গাগুলো যদি আমরা প্রপারলি করতে পারতাম তাহলে কিন্তু আমরা ভালো রেজাল্ট পেতাম। এখন আমরা যেটা শুরু করছি, ভ্যাটের ক্ষেত্রে আমরা চেষ্টা করবো কমপ্লিট ডিজিটাইজেশন করতে, ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে আমরা কমপ্লিট ডিজিটাইজেশন করবো, এবং ট্যাক্স পেয়ারের যে রাইট সেটা আমরা এস্টাবলিশ করার চেষ্টা করবো। আমার ধারণা যদি আপনারা সবাই একযোগে কাজ করেন, বিশেষ করে ইয়াং জেনারেশন যারা আছে, এটা কিন্তু একটা বিরল সুযোগ। যত বেশি অটোমেটেড হবে, যদিও এখন আপনাদের কাছে মনে হয় জেনারেল জ্ঞান দিচ্ছে, আপনাদের কাছে আসছে না, কিন্তু যখন পেইন পাওয়া শুরু করবে এবং অ্যাকশন শুরু হবে, অটোমেটিক্যালি তখন কিন্তু তারা প্রফেশনালদের কাছে আসবে। আপনাদের সবচেয়ে বড় সুবিধা হবে এখন আর রিয়েল যে প্র্যাকটিস, রিয়েল যে প্রফেশনাল কাজ, আপনারা সেই কাজটাই করতে পারবেন। আপনারা ট্যাক্স পেয়ারদের সাথে সিটিং দিবেন, তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা শুনবেন, তার এখনকার আর্নিং কথা শুনবেন, ফিউচার সে কোথায় যাবে সেটা শুনবেন, এবং তাকে একটা চমৎকার প্ল্যানিং দিয়ে দিবেন, ট্যাক্স প্ল্যানিং। যেই প্ল্যান অনুযায়ী সে কোনো আইন কানুন ভঙ্গ করবে না, কোনো আইন কানুন ভঙ্গ না করে সে কোনো জুলুমের শিকার হবে না, এবং সে তার টোটাল ট্যাক্স ফাইলটাকে মিনিমাম করতে হবে। এর জন্য আপনি তাকে একটা ইনভয়েস শেষ করবেন। আপনি বলবেন আমি যে আপনাকে প্রফেশনাল সার্ভিস দিয়েছি, আমাকে এত টাকা ফি দিতে হবে। আপনাকে আর এই কথা বলতে হবে না যে আমাকে কোনো ফি দেওয়া লাগবে না, অফিসে একটু খরচপাতি লাগবে। এই কালচার থেকে আপনি বেরিয়ে যেতে পারেন। আপনি বুক ফুলিয়ে বলতে পারবেন আমি একজন প্র্যাকটিশনার, আমি একজন প্রফেশনাল, আমি প্রফেশনাল কাজ করি, আপনাকে আমাকে প্রফেশনাল ফি দিতে হবে। উনিও খুশি হয়ে আপনাকে প্রফেশনাল ফি দিবে, খরচ অনেক কম হবে। আমি জানি না কেন লোকজন অনলাইন রিটার্নটাকে এতদিন এইভাবে অ্যাকসেপ্ট করেনি। প্রবলেমও ছিল, আমরা অনেক প্রবলেম সলভ করেছি। একটু আগে আমি আমাদের মেম্বার ট্যাক্স পলিসিতে 2টো প্রবলেমের কথা আলোচনা করেছি, যেটা আমাদের ট্যাক্স রিটার্নে এখনো এক্সিস্ট করে। আমি প্রতিনিয়ত এই প্রবলেমগুলো সলভ করছি এবং এটাকে আরো স্মার্টার করছি। আগামী বছর যখন আমরা কর্পোরেট ট্যাক্স রিটার্ন চালু করবো অনলাইনে, এবং এই ইন্ডিভিজুয়াল ইনকাম ট্যাক্স রিটার্ন যখন অনলাইনে চালু, আরো স্ট্রেংথেন করবো। আপনার দেখবেন
আরো ইজি হয়ে গেছে, অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি আমরা এগুলোকে আমরা করতে পারবো। আমরা যেটা চাই এই সিস্টেমগুলোকে প্রত্যেকটা সিস্টেমের সাথে কানেক্ট করবো। গভর্নমেন্টের প্রতিটা ডিপার্টমেন্ট, ল্যান্ড ডিপার্টমেন্টের পুরোপুরি ডিজিটালাইজ, আমার এই রিটার্ন ল্যান্ডের সাথে কানেক্টেড হয়ে যাবে। আপনার নামে যত জমি মিউটেশন হয়ে গেছে অটোমেটিক্যালি এখানে চলে আসবে। আপনি আগে ভাবে আপনার ক্লায়েন্টকে বলে দিবেন সর্বনাশ, জমি কিন্তু লুকানো যাবে না, যদি লুকান তাহলে ট্যাক্স অথরিটি ধরে ধরবে, কারণ এই ইনফরমেশন অটোমেটিক্যালি আপনার ট্যাক্স রিটার্নের সাথে লিঙ্ক হবে। একইভাবে আমরা ব্যাংকের সাথে লিঙ্ক করে দিব। আপনার যত এফডিআর আছে, যত আপনার অ্যাকাউন্ট আছে, যত টাকা পয়সা আছে, এখন আপনি হয়তো আপনার ক্লায়েন্ট আপনাকে দেয় না, তো আপনার যখন সমস্যা হয় তখন ক্লায়েন্ট আপনার ধরতে বলে, আপনি তো আমাকে বলেন, আর আপনি বলবেন আপনি তো জানেন না আমাকে আপনার এতগুলো অ্যাকাউন্ট আছে, এতগুলো এফডিআর আছে। এইসব প্রবলেম পুরোপুরি চলে যাবে। আপনাকে ব্যাংকে ঘুরতে হবে না সার্টিফিকেট আনার জন্য, আমরা ব্যাংকের সাথে লিঙ্ক করে দিব। আপনি আপনার ক্লায়েন্টের রিটার্ন যখন ফিল আপ করার জন্য অনলাইনে লগ ইন করবেন, অথবা ট্যাক্স পেয়ার যখন নিজে লগ ইন করবে, অটোমেটিক্যালি ওনার ব্যাংকের যে 4টা তথ্য লাগে, 30 জনের টাকা কত ওনার জমা আছে, সারা বছর কি মুনাফা পেলেন, কত টাকা উনি ট্যাক্স কাটলেন, এবং ব্যাংক তাকে কি পরিমাণ চার্জ করেছে, এই 4টা ইনফরমেশন অটোমেটিক্যালি ফিল আপ হয়ে যাবে ব্যাংক সিস্টেম থেকে। ব্যাংকগুলো অনেক আগ থেকে ডিজিটালাইজ, ফলে যেটা হবে আপনাকে আর কোথাও দৌড়াতে হবে না। আর আপনি তখন ক্লায়েন্টদেরকে বলবেন সর্বনাশ, সেই দিন কিন্তু আসতেছে, সুতরাং আপনার যদি এরকম কিছু থাকে আগে ভাগে এটা দেখা, তখন আবার আপনার কাছে তাকে আসতে হবে। অর্থাৎ ওই যে কোয়ালিটি যে চিকিৎসা, সেটা কিন্তু খুব বেশি দূর আগানো যায় না। আর আমরা তো ওই যুগে আর ফেরত যাওয়ার ইচ্ছা অন্তত আমাদের নাই। আমি মনে করি নেক্সট জেনারেশন, আমাদের পরবর্তী জেনারেশন, বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে, আন্দোলনের মাধ্যমে, বিপ্লবের মাধ্যমে চোখে আনন্দে যেটা দেখে দিয়েছে, তারা কিন্তু নেক্সট জেনারেশন আর কোন এই যে কি বলে চালাকি তারা অ্যাকসেপ্ট করবে না। সো আপনি আয় করেছেন, আপনি ট্যাক্স দেবেন। আপনি দীর্ঘদিন আয় করেন না, হঠাৎ করে এসে বলবেন আরে প্রচুর টাকা আছে মানুষের ঘরের ভিতরে, এগুলো নিয়ে আসতে পারলে অনেক উন্নয়ন হবে, অনেক শিল্প কারখানা হবে। 50 বছর এগুলো শুনেছি, কিচ্ছু হয় না। বরং যারা সব ট্যাক্স পেয়ার, তারা মরণে মরে গেছে, তারা লজ্জায় মরে গেছে, তারা মনে করছে আমরা কি বোকা, আমরা সারা জীবন বুঝে বুঝে ট্যাক্স দিলাম, আর উনি কিছুই করলেন না, উনি আমার 10 লাখের একবার ট্যাক্স দিয়ে মাপ পেয়ে গেল। এই কালচার থেকে আমাদের বের হতে হবে সবাই, তাহলেই সত্যিকার অর্থে একটা প্র্যাকটিসিং সোসাইটি তৈরি হবে। আপনার নারায়ণগঞ্জের ব্যাপারে যেটা বলেছেন, আমাদের বিশেষ করে ভ্যাটের কমিশনার বললো আমরা একটা বড় বিল্ডিং করছি। আমি মনে করি ভাড়া না, আমরা যদি সম্ভব হয় সরকার কিনে নিবে, কারণ এই ভ্যাট অফিস তো আমার চলবে অনন্তকাল ধরে। তাহলে আমি যদি 15 বছরের ভাড়ার টাকা দিয়ে যদি পুরো বিল্ডিং কিনে ফেলতে পারি, আগামী 100 বছর মতো ভাড়া যাবে। ইভেন আমরা টুকটাক করে সেই চিন্তা করতে পারি। আর এখানে যদি আমাদের একটা কমন ভ্যাট, এবং আমাদের একটা বড় প্রবলেম হচ্ছে সবসময় আমরা কম্পার্টমেন্টাল চিন্তা করি। রাষ্ট্র একটা, আপন রাষ্ট্রের পথ, এই দেশ আমাদের সবার। সুতরাং আমাদের চিন্তা করতে হবে কিভাবে আমরা সরকারের খরচকে মিনিমাইজ করতে হবে। প্রত্যেকটা উপজেলায়, প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা ডিভিশনে যদি গভর্নমেন্টের কমন কম্পাউন্ড থাকে, সকল অফিস এক জায়গায় থাকে, তাহলে আপনি দেখবেন খরচ অনেক বেঁচে গেছে। এই ধরনের অডিটোরিয়াম আপনি সবাই ব্যবহার করতে পারেন। আদারওয়াইজ যেটা 365 দিনের মধ্যে 30 দিন ব্যবহার হবে, বাকিগুলো দিনগুলো খালি হবে। কিন্তু আপনি যখন সবাইকে এক কম্পাউন্ডে নিয়ে আসবেন, তখন কমন ফ্যাসিলিটি গুলো সবাই ব্যবহার করতে পারবে। ভবিষ্যতে যদি সেরকম করতে পারি খুবই ভালো। এই কথা বললাম এই জন্য যে ইনকাম ট্যাক্স এবং ভ্যাটের অফিস, এই দুটো অফিস একই সাথে থাকবে, একই জায়গায় থাকবে, এখনো আছে। এটা যদি করতে পারি আমরা, আমাদের যে জায়গার কথা আপনারা বলেছেন, এটা সত্য কথা। আপনার হচ্ছেন মূল শক্তি, আপনারা যদি হেল্প করেন ডেফিনেটলি আমরা এই জায়গায় নিতে পারবো। আপনারা এগিয়ে আছেন, আপনারা আমাদের কাছে তথ্য দেন, আমাদের ট্যাক্সের কমিশনের কাছে, উনি আমাদের কাছে লিখুক। একটু খেয়াল করবেন, মানে এমন জায়গায় যাওয়া যাবে না, যেমন যেটা বললেন যে একটা মসজিদ হয়ে গেছে, এই জায়গায় যাওয়াটা খুবই রিস্কি, এগুলো খুবই সেন্টিমেন্টাল বিষয়, সেখানে যাওয়ার দরকার নেই। যেগুলো একেবারে নিষ্কণ্টক খালি পড়ে আছে, এবং ভবিষ্যতে যদি এখানে মানে খুব চমৎকার বিল্ডিং হয়, তাহলে ট্যাক্স এবং ভ্যাট একসঙ্গে থাকতে পারবে, সেই চেষ্টাটা আমরা ডেফিনেটলি করব। মানে এটা যদি করা যায়, এটা আমি মনে করি খুবই ভালো হবে। আমরা আপনাদের সাথে আছি, আপনাদের যেখানে যা সহযোগিতা প্রয়োজন হয় আমাদেরকে জানাবেন। আমাদের ইভেন
প্রফেশনটাও যেটা আমাদের মুতাসিম বিল্লাহ ফারুকী বলেছে যে প্রফেশনটা তো ওইভাবে কিন্তু ফর্মাল ইনস্টিটিউশন ফর্মে আসে টোটাল, এবং এটাও আনতে হবে। আমি দেখেছি 2013 সালে আমি জাপানে গিয়েছিলাম। জাপানের টোটাল আমাদের মধ্যে সিস্টেম ট্যাক্স প্র্যাকটিশনারদের, ওরা প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট যারা, কস্ট অ্যাকাউন্টেন্ট, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, প্রফেশনাল অ্যাডভোকেট যারা, তাদেরকে অটোমেটিক্যালি লাইসেন্স দিয়ে দেয়। এর বাইরে তারা দেখা যাচ্ছে রিটায়ার্ড ট্যাক্স অফিসিয়াল আমাদের মধ্যে তারা লাইসেন্স দিয়ে দেয়। আর বাকিরা যারা তারা কম্পিটিটিভ পরীক্ষার মাধ্যমে আসে আমাদের আইসিটি। বা পুরো বিষয়টাই হচ্ছে আলাদা একটা ইনস্টিটিউট, একেবারে অটোনোমাস বডি, তারাই সবকিছু করে। এখানে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ বা গভর্নমেন্টের কোনো রোল নাই। এই পরীক্ষা নেওয়া, কন্ডাক্ট করা, তাদের মেম্বারশিপ দেওয়া, এদের ওয়েলফেয়ার দেখা, তাদের ট্রেনিং করানো, নট অনলি দ্যাট, এন্টায়ার সোসাইটিতে কিন্ডারগার্টেন স্কুল থেকে শুরু করে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত লোকজনদেরকে ট্যাক্স বোঝানো, এই কাজটাও এই ইনস্টিটিউশন করে। ওদের এইটার নাম হলো জেইডিসি। আমি অনেকবার বলেছি, অনেককে বলেছি যে আপনারা ওই লাইনে চিন্তা করেন যে এই ধরনের একটা কম্বাইন্ড ইনস্টিটিউশন একটা আইন হবে পার্লামেন্টে, সেই আইন অনুযায়ী এই ইনস্টিটিউশন তৈরি হবে এবং তাদের কাজই হবে ট্যাক্স প্র্যাকটিশনারদেরকে একটা আমলাতে ম্যানেজ করা, তাদের ক্যাপাসিটি বিল্ড করা এবং তাদেরকে তারাই মূলত ট্যাক্স পেয়ার অ্যাওয়ারনেসের কাজটা করবে। আর যারা অ্যাডমিনিস্ট্রেশন থাকবে দেয়ার রেগুলেটর, তারা রেগুলেটরি ফাংশন করবে। এটা কিন্তু করা সম্ভব। জাপান ইজ এ ভেরি গুড এক্সাম্পল, এবং কয়েক লক্ষ তাদের এই মেম্বার এন্ড দে ডুইং ভেরি ভেরি ওয়েল। এবং আমাদের এখানেও আমার ধারণা, আমি অনেক জায়গায় বলছি, এটা ভবিষ্যতে যারা প্র্যাকটিসার ইয়াং এনার্জেটিক তারা এগুলো করতে পারবে। আমরা যে জিনিসটা চাই যে এই জেনারেশন, বিশেষ করে জুলাই বিপ্লবের শহীদরা যে জিনিসটা চেয়েছে, সেই আমাদের ব্রিটিশ আমল থেকে শুরু করে যারা এই দেশের জন্য শহীদ হয়েছে, মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছে, ভাষা আন্দোলন যারা শহীদ হয়েছে, 69 গণ আন্দোলন যারা শহীদ হয়েছে, 90 স্বৈরাচার বিরোধী আন্দোলন যারা শহীদ হয়েছে, আমরা সব কিন্তু ওই জেনারেশনের সন্তান। 90 স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় কিন্তু আমরা একসাথে কাজ করেছি। আমরা যে জিনিসটা চেয়েছি সেটা হচ্ছে ন্যায্যতা, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং বৈষম্যহীনতা। এই বিষয়টা যদি আমরা এনশিওর করতে পারি, কারণ যে কথাটা উঠে আসছে বারবার যে বড় অংশ ট্যাক্স রিটার্ন দেয় না, এই জায়গায় একটা বড় অনিজ্য কাজ হচ্ছে, বড় একটা বৈষম্য হচ্ছে। যিনি দিচ্ছেন তাকে বারবার ওই যে আমরা বলি লেবু কসলানোর মতো তাকে আমি কসলাচ্ছি, আর যিনি দিচ্ছেন না উনি আরামসে ঘুমাচ্ছেন। তো এটা যদি হয় তাহলে যিনি দিচ্ছেন তিনি কিন্তু একটা সময় মানে চরম বিরক্ত হয়ে পারলে এই চক্র থেকে বেরিয়ে যাবে, এবং যাচ্ছে অনেকে নন কমপ্লায়েন্সের বড় যে প্রেশার সেটা পুরোটাই পরে কমপ্লায়েন্ট ট্যাক্সটাদের উপর। কারণ আমার তো প্রতি বছর বাজেট টার্গেট কাটছে, তা আমি ওনাকেই গিয়ে বলি আপনি খুব ভালো, অনেক রকম ভাবে তাকে এন্টারেজ করার চেষ্টা করি, আপনি আগেও দিয়েছেন, আরেকটু বাড়িয়ে দেন। তো উনি তো বাড়াতে বলতে একসময় বাস করবে, কারণ ওনার তো ওই অ্যাবিলিটি না। সে কারণে আমাদের যাদের অ্যাবিলিটি আছে প্রত্যেককেই ট্যাক্স নেটে নিয়ে আসা এবং একটা সুন্দর পরিবেশ নিশ্চিত করা। আমরা পেমেন্টগুলো আপনারা দেখেছেন, এখন ঘরে বসেই পেমেন্ট করা যায়, সরাসরি ব্যাংক থেকে ট্রান্সফার বলেন, ডেবিট ক্রেডিট কার্ডে বলেন, ইভেন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে বলেন, এইগুলোকে আমরা আরো অনেক 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 সহজ করবো। আমরা একটা বড় প্রজেক্ট হাতে নিয়েছি, এটা ওয়ার্ল্ড ব্যাংক ফাইন্যান্সের, এবং সেই প্রজেক্টটা আমাদের মূল ফোকাস হচ্ছে ডিজিটাইজ এভরিথিং উই ডু ইন ইন্ডিয়া। আমরা প্রত্যেকটা কাজকে ডিজিটাইজ করব এবং প্রত্যেক অফিসারের পারফরমেন্স রেকর্ড হবে, এভিডেন্স ক্রিয়েট হবে, এবং সেই এভিডেন্স অনুযায়ী তাকে আমরা রিওয়ার্ড দিব অথবা তার পারফরমেন্স খারাপ হলে তাকে পানিশমেন্ট করব। এই ধরনের একটা সিস্টেম চাই যেটা ডেভেলপ কান্ট্রিগুলোতে আছে, এবং আমরা একটা ন্যায্য ইকুইটেবল সোসাইটি চাই যেখানে যাদের সামর্থ্য আছে তারা ট্যাক্স দিবে আর যাদের সামর্থ্য কম তারা কম ট্যাক্স দিবে। আনফর্চুনেটলি আমাদের ট্যাক্সের সিংহভাগ এখনো ইনডাইরেক্ট ট্যাক্স থেকে আসে, যেটা অন্যায্য একটা কাজ। কোনো ভদ্র সোসাইটি, বিশেষ করে আপনি যদি দেখেন উন্নত দেশগুলা, তাদের টোটাল ট্যাক্সের সিংহভাগ আসে হচ্ছে ইনকাম ট্যাক্স থেকে, ইনডাইরেক্ট ট্যাক্স থেকে, জিএসটি, ভ্যাট অথবা
ইম্পোর্টের খুবই কম পরিমাণ ট্যাক্স আদায় হয়। আমাদের এখানে এখনো আমাদের 2/3 এখনো আসে হলো ব্যাংক এবং কাস্টম ডিউটি, সেখান থেকে আমাদের টোটাল শিফট হতে হবে। তো ইনকাম ট্যাক্সই হচ্ছে ভবিষ্যৎ। এবং এখন আমরা দেখছি যে কি পরিমাণ ফাঁকি হয়েছে, অকল্পনীয়, কি পরিমাণ এখন টেম্পারিং হয় এবং কাগজপত্র বদলে যায়, কি পরিমাণ অনিয়ম এখানে আছে, এগুলো কল্পনারও বাইরে। এই বিষয়গুলো ঠিক করার জন্য একমাত্র উপায় হচ্ছে ডিজিটাইজেশন। ইউ ক্যানট টেম্পার এনিথিং। এখন থেকে আপনি ট্যাক্সপারদেরকে বলতেন যে আগে তো আমরা নানা রকম এটা সেটা করেছি, এখন কিন্তু কিচ্ছু করার নেই। আপনি প্রতি বছর অনলাইনে রিটার্ন দেবেন, আপনার এভরিথিং রেকর্ডেড, একটা দাড়ি কমা সেমিকোলন পাঠানোর কোনো সুযোগ নেই, শুধুমাত্র আপনি 180 দিনের মধ্যে রিভাইজ দিতে পারবেন, দ্যাটস অল, আর কিছু করতে পারবেন। এইগুলো যদি আমরা কন্টিনিউ করতে পারি, এটা যদি আমরা সঠিকভাবে লালন করতে পারি, পোষণ করতে পারি, তাহলে ডেফিনেটলি এখানে একটা ডিসিপ্লিন আসবে এবং আমরা ট্যাক্সপেয়ারদের প্রতি ন্যায় বিচার করতে পারবো। ট্যাক্সপেয়ারদের প্রতি যেটা বললেন, ব্যবসা নাই তাও মিনিমাম ট্যাক্স দিতে হয়, ব্যবসা নাই তাও টার্নওভার ট্যাক্স দিতে হয়, এইসব বিষয়গুলো থেকে আমরা মুক্তি পাবো। এটা একটার সাথে একটা পরিপূরক। ওই জায়গাটাতে কম্প্রোমাইজ করার কারণে আলটিমেটলি ট্যাক্স বাড়ানোর জন্য নানা রকমের ফর্মুলা আমরা ব্যবহার করছি। যেমন আমরা কয়েকদিন আগে একটা মিটিং করেছি যে জমি রেজিস্ট্রেশন আমরা দেখেছি, আমরা এই রুমে এখন যারা আছে 200 মানুষ যারা আছে, কালকে যদি জমি রেজিস্ট্রি করতে যাই, আমাদেরকে এই 200 জনকে বায়ার এবং সেলার 100% মিথ্যা কথা বলতে হবে, হলফ দিতে হবে স্ট্যাম্পের উপরে, আমি এই টাকায় জমি কিনেছি, আমি এই টাকায় জমি বিক্রি করেছি, দুটোই মিথ্যা কথা। একটা সোসাইটি এত বড় মিথ্যার উপর টিকতে পারে না। সেই জন্য আমি বলেছি প্রয়োজন যদি আমরা টোটাল প্রসেস থেকে ডিজিটালাইজ করতে পারি, রেজিস্ট্রেশনের সময় যে আমরা অ্যাডভান্স ইনকাম ট্যাক্স নেই, এটা জিরো করে দেবো, এটা নেব না। এটা দুইটা প্রবলেম। একটা হলো এটা দেওয়ার কথা সেলারের, কারণ উনি টাকা পাচ্ছেন, উনি লাভ করছেন, কিন্তু আনফর্চুনেটলি পুরো টাকাটা বায়াতে দিতে হয়, পুরো উল্টে গেছে। এটা এক নম্বর। আর 2 নম্বর হচ্ছে আমি ওখানে যে পরিমাণ ট্যাক্স পাই তার চেয়ে বেশি ট্যাক্স আমি ট্যাক্স রিটার্ন সাথে নেব। আমি যদি জমি রেজিস্ট্রেশনের প্রসেসটাকে ডিজিটালাইজ করতে পারি, শুরু হয়ে গেছে, ওখানে একটা প্রজেক্ট শুরু হয়ে গেছে, এবং আমরা শুরু থেকে এটাকে কানেক্ট করে দেবো। যদি এটা আমরা করতে পারি তাহলে কত টাকার জমি বিক্রি হচ্ছে। এবং আরেকটা বড় কাজ আমরা করেছি, আপনারা শুনেছেন কিনা, আমাদের মাননীয় অর্থ উপদেষ্টার নেতৃত্বে একটা কমিটি হচ্ছে গত 1 বছর ধরে কাজ করছি যে জমির বাজার মূল্য কিভাবে নির্ধারণ করা যায় এবং বাজার মূল্য জমি বেশি হবে, কোনো অবস্থাতে জমি কম দামে জমি বেশি না, অর্থাৎ মিথ্যা কথা যেন বলতে না। সেই ক্ষেত্রে আমরা যেটা সাজেস্ট করছি যে উপজেলা লেভেলে, ডিস্ট্রিক্ট লেভেলে এবং বিভাগীয় লেভেলে সবাই থাকবে, এবং এটা পুরনো জমি দলিলের মূল্যের গড় এগুলো করা হবে না, তারা বাজার মূল্য দেখে দেন এটা ডিসাইড করবে। আর যদি এটা হয়, আমরা সাবস্টেন্সিয়ালি সব কমিয়ে দেবো। ট্যাক্স কমিয়ে দেবো, আমি জিরো করতে রাজি হয়েছি। ট্যাক্স কমিয়ে দিব, রেজিস্ট্রেশন ফি কমিয়ে দিব, স্ট্যাম্প ডিউটি কমিয়ে দিব, লোকাল গভর্নমেন্ট ট্যাক্সে কমিয়ে দিব। আলটিমেটলি এটা 7% নিয়ে আসবো ডিল ভ্যালু, এখন যেটা 17-18% আছে। কিন্তু তারপর আমরা চাই যে এখানে একটা ডিসিপ্লিন আসে, পুরো জাতিকে মিথ্যাবাদী বানিয়ে একটা সমাজ চলতে পারে না। এখন আপনারা বুঝেন কেন আমাদের এত প্রবলেম হচ্ছে। আমি তো প্রপার ট্যাক্স পাই না, একটা জমি বিক্রি করতেছি 300 কোটি টাকা, রেজিস্ট্রেশন হচ্ছে 20 কোটি টাকা, তা আমি তো এখানে প্রপারলি পাই। তারপরে যিনি 300 কোটি টাকা বিক্রি করলেন, ট্যাক্স দেওয়া ছিল ওনার, উনি 1% দেন নাই, ওনার নামে জমা দিচ্ছে হলো বায়ার। এইগুলো কিন্তু আমাদের বেরোতে হবে। এই যে টোটাল সরকার আইন করলে একরকম, এটার ইমপ্লিমেন্টেশন চাপ, এটা আমাদের অনেকটা ধর্মের ইয়ের মতো আর কি, যে আমাদের ধর্মীয় যে বিধিবিধানগুলো আছে, দেখা যায় ধর্মে যা বলেছে আমরা করি হলো পুরোটা উল্টো। যাই হোক, অনেক লম্বা কথা বলে ফেললাম। আমরা আপনাদের সাথে আছি। আমরা আশা করি বিশেষ করে আমাদের ইয়াং জেনারেশন যারা আছেন, তারা এই প্র্যাকটিসটাকে খুবই সুন্দর একটা প্র্যাকটিসে নিয়ে যাবেন, এবং করদাতাদের সাথে আমাদের কর্মকর্তাদের একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক হবে, এবং আপনারা কোনো অন্যায় সহ্য করবেন না। আপনি যত সহ্য করবেন, আপনি তত নিপীড়িত হবেন। এটাই হলো পৃথিবীর ইতিহাস। আপনি যত প্রতিবাদ করবেন, একদিন না একদিন এটা থামবে। আপনি কন্টিনিউয়াসলি টর্চার হবেন, আপনার প্রতি জুলুম হবে, আপনি এটাকে মেনে নেবেন না, আপনি কোনো কমপ্লেন করবেন না, এটা করলে কিন্তু এখান থেকে আমাদের বেড়ে যাবে। সুতরাং যা কিছু হয় ফিল্ডে, এগুলো আমাদের কাছে পৌঁছাবে, এবং আমরা চেষ্টা করবো এগুলোকে কিভাবে শক্ত হাতে দমন করা যায়। আমরা যেটা বলতে চাই, নেক্সট জেনারেশন, আমাদেরও সময় নেই, আমাদের 6 মাসেরও কম আছে, আমি আগামী
জুন মাসে রিটায়ার করবো, কিন্তু যারা এই ব্যাটনটাকে ক্যারি করবে আমি অনেক প্রাণে বিশ্বাস করি তারা আমাদের চেয়ে শক্ত হবে, আরো ফার্ম হবে, এবং তারা কোনো রকমের কোনো অনিয়ম সহ্য করবে না, যেটাকে আমরা বলি জিরো টলারেন্স নীতি। যেখানে ডেভিয়েশন সেখানে অ্যাকশন নিতে হবে। যদি এটা আমরা করতে পারি তাহলে আমি নিশ্চিত যে আমাদের যে যে ধরনের রেভিনিউ প্রসপেক্ট আছে এটা আমাদের পক্ষে আদায় করা সম্ভব। যে জাতি তার দেশের জন্য যখনই প্রয়োজন হয় তখনই বুকের তাজা রক্ত ঢেলে দিতে পারে, সে দেশের মানুষ তার আয়ের একটা অংশ তার সংসার, বৃহত্তর সংসার যথাযথভাবে পরিচালনা করার জন্য রাষ্ট্রীয় কোষাগারে জমা দিবে না, এটা আমি বিশ্বাস করি না। আমি মনে করি আমাদের দেশের মানুষ অনেক অনেক দেশপ্রেমিক এবং এই দেশকে রক্ষা করার জন্য যা যা করার দরকার তারা সবকিছু করবে। আপনি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।